তোর আশিকে সুরাইয়া রাফা পর্ব সংখ্যা 6। এতক্ষণ ধরে গ্যালারিতে বসেছিল প্রিসিলা, চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছিল সবটা, যদি ওর বিশেষ নজর নিকোর দিকে নিবদ্ধ। কিন্তু হঠাৎ করেই ওর রিমলেস গ্লাস পরিহিত তীক্ষ্ণ সুদর্শন মুখটা কেড়ে নিল সব আকর্ষণ। ইয়াসের এই অন্যরকম পরিপাটির সাজসজ্জা দেখে বুকের ভেতর এক অদ্ভুত মোচড় দিয়ে উঠল নীলাম্বরীর। তার চিন্তিত জরাজীর্ণ চেহারা জ্বলজ্বল করে চোখের সামনে। হেডসেট আর গ্লাস পরিহিত সুদর্শন মুখটাকে পরখ করতে করতেই মন গহীনে বসবাসরত স্বচ্ছতা খান্ডারি প্রিসিলার অপরাধীর গলায় প্রশ্ন করে বসল আচানক, কাজটা কি তুই ঠিক করছিস? বিপরীতে শুল্ক ডুব গিলল প্রিসিলা, বলল, ইয়াস আমার সঙ্গে অনেক খারাপ করেছে, এটুকু প্রতিশোধ তো নিতেই পারি আমি। তাৎক্ষণিক বাড়ি শব্দে প্রত্যুত্তর ফেলল বাড়ি ফেরত দিল উচ্চাটন হৃদয়। এটা ওর ক্যারিয়ার ছিল, ইডিয়ট, ওর সারা জীবনের স্বপ্ন। ক্যামেরার ফ্ল্যাশ সামনের স্ক্রিনের উপর পড়তেই একযুগে চুপ হয়ে গেল সব। প্রিসিলাও বেরিয়ে এলো ভাবনা থেকে, অচিরে বাঁচতে শুরু করলে গেমের টিম। লক্ষ্য স্থির, শ্বাস প্রশ্বাসটুকু তারা খুব সময় নিয়ে নিচ্ছে। এক একজনের নিজস্ব পন্থার স্ট্র্যাটেজি চর্চা করছে, কেউ আবার সঙ্গে সঙ্গে ইম্প্রোমাইজড সংকেত দিয়ে হাতের ইশারা করছে। তারপরে স্ক্রিনের কোণে টাইমে বেশি উঠলো, ধীরে ধীরে 10, 9, 8 করে শুরু হতে চলল মহান্দ্রেক্ষণ। নিচে কমেন্টের লাইভ বলে উঠল, প্রিয় দর্শক, 2 দলই প্রস্তুত, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, দেখুন কে প্রথম আক্রমণ করবে। 3, 2, 1। সঙ্গে সঙ্গে লাইটিং, ফ্ল্যাশ, সাউন্ড ইফেক্ট আর দর্শকের চিৎকার করে উঠল। খেলোয়াড়রা সব ঝাঁপিয়ে পড়ল তাদের প্রথম মুভে। শুরু হয়ে যায় ম্যাচ। প্রত্যেকে আঙ্গুল যেন জোরের মতো চলছে। গোটা অডিটোরিয়ামে জুড়ে প্রতিধ্বনি হচ্ছে কিবোর্ডের টুকটাক আওয়াজ। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল। প্রো গেমার ইয়াস তার নিজস্ব দাপট নিয়ে এগিয়ে যাচ্ছিল। স্কোরবোর্ডে সবার উপরে জ্বলজ্বল করছে তার নাম। প্রতিপক্ষের টেরিটরিতে প্রবেশ করে একের পর এক ধরাশয় করে তুলছে শত্রুকে। ঠিক এমন সময় হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিল তার কিবোর্ড মাউস। উল্টো দিক থেকে বারবার স্ট্রাইক আসছিল, অথচ ইয়াস কিছু করতে পারছে না। কিবোর্ড হাত চালাতে চালাতে আঙ্গুলগুলো সব ভেঙে যেতেই চাইছে, অথচ তার ক্যারেক্টার নড়ছেই না। যখনই হেডসেটে সংকেত এলো নিকোর, হোয়াট হ্যাপেন ব্রো? আই ডোন্ট নো। ইয়াসের কণ্ঠটা শীতল শোনালো। চোখের জলাময়ী উদ্দীপনা ইতিমধ্যে নেমে গিয়েছে তার। স্কোরবোর্ডে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, ক্রমশ নিচে নেমে আসছে ইয়াসের নাম। ক্যাপ্টেনের হঠাৎ থমকে যাওয়া দেখে টিম মেম্বাররা সহ বিহ্বল হয়ে পড়ল। এই মুহূর্তে প্রশ্ন করার সুযোগ নেই, তার নিজেদের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। ইয়াসের স্কোর তুলে নিতে যেতেই আশাত্য হয়ে পড়ল গ্যালারির ভর্তি উৎসুক জনতা। ইয়াস আসলে করছেটা কি? তাদের সকলের আশা ভরসা ইন্টারন্যাশনাল টিমের খেলার প্রতিকা এভাবে কেন ধ্বংস করে দিচ্ছে? কেউ কেউ তো না বুঝেই রেখা যাচ্ছে, সংকোচ ও বিস্ফোরিত নয়নে পরখ করছে ইয়াসের প্রতিটা মুভমেন্ট। মনের মাঝে একটা শঙ্কা, শুধু তীরে এসে তরই ডুবলো বোধহয়। আমি আর নিতে পারছি না প্লিজ। ইয়াস হেরে যাচ্ছে। গ্যালারি অর্ধেক মানুষ ইয়াসের খেলা উপভোগ করতে আসছিল। ওদের কাছে ইয়াস একটাই মনে, সেখানে ইয়াস কিনা এভাবে পিছিয়ে যাচ্ছে। আমি জানি না ইয়াসের ভেতর কী চলছে এই মুহূর্তে, তবে আমার মনে হচ্ছে খুব বড় একটা শক পেয়েছে। নুবার কথাগুলো কর্ণকুহরে যেতেই দৃষ্টি তুলে ইয়াসের মুখের দিকে তাকালো প্রিসিলা। স্টেজে ক্ষীণ আলো, অনেক দূর থেকে তার সুদর্শন চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর মুখের দিকে তাকাতেই কষ্ট হচ্ছে আমার, বুকটা ফেটে যাচ্ছে। তুমি নিশ্চয়ই খুব মজা পাচ্ছ এবার? পাশ থেকে আহত স্বরে প্রশ্নটা করল নুবা। প্রিসিলা তখনও নির্বাক, সুশ্রী মোমের পুতুলের মতো মুখখানি কাগজের মতো সাদা হয়ে আছে। দৃষ্টিতে বর করেছে অবর্ণনীয় অপরাধবোধ। ছেলে মানুষের তরে কী থেকে কী করে ফেলেছে নিজেই জানে না। এখন কি আদৌ কোনো উপায় আছে এই ভুল শুধরানোর? খেলা তো ইতিমধ্যে শেষের দিকে। শুল্ক একটা ডুব গেলে প্রিসিলা মুখ খুলবে, তার আগেই ফোন প্রাইভেট বেজে উঠল। বেগ হাতড়ে সেটাকে বের করতেই দেখলো স্ক্রিনে বড় বড় অক্ষরে পাপা নামটা ভাসছে। হঠাৎ পাপার ফোন দেখে ভাবতে গিয়ে প্রিসিলার মনে পড়লো আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল তার। সহসা ম্যাচ শেষ হওয়ার জন্য আর অপেক্ষা করল না সে। শুকনো মুখে নুবাকে বিদায় জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ম্যাচ শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এখন বাজে রাত 8টা। আপাতত প্র্যাকটিসিং রুমে খোলা বারান্দার রেলিংয়ের সংস্পর্শে দাঁড়িয়ে সিগারেটের ফুঁকছে ইয়াস। জ্যোৎস্নাবিহীন গম্ভীর আকাশ, যার গায়ে পাল তোলা নৌকার মতো ভেসে বেড়াচ্ছে অজস্র কালো মেঘ। কখনো আবার গুড়গুড় করে অস্তিত্ব জানান দিচ্ছে দিগন্ত। একটু বাদে বাদেই গায়ে এসে আদর বলিয়ে যাচ্ছে একচোট হিমেল দমকা হাওয়া। শেষ রাতের বৃষ্টি হবে বোধহয়। আপাতত তারই পূর্বাভাস দিয়ে যাচ্ছে প্রকৃতি। আনমনা দৃষ্টিতে নিকষ নিশ্চিত অন্ধকারটাকে গ্রাস করছিল ইয়াস। তখনই কাঁধের উপর একটা হাতের অস্তিত্ব টের পেল সে। পাশ করে তাকানোর ইচ্ছে হলো না, উল্টো আগন্তুক নিজেই জানান দিল তার অস্তিত্ব। ভেতরে চল, কোচ জর্জি ডাকছেন তোকে। কণ্ঠস্বর ধরে আসে নিকর, তবুও কথাটুকু শেষ করে একই স্বরে ইয়াসকে দাতস্থ করল সে।
তুই এখন 25 ব্রো, ইউ স্টিল হ্যাভ এ লট অফ টাইম। হারজিত নিয়ে আমার মোটে মাথা ব্যথা নেই ব্রো, আমি শুধু ওই কালপ্রিটকে খুঁজে বের করতে চাই যে আমার সাথে সাথে তোদেরকে হারাতে বাধ্য করেছে। আইটি ম্যানেজমেন্ট লোকেরা বলেছে ব্যাপারটা তদন্ত করে দেখবে। তোর কি মনে হয় আমি তদন্তের অপেক্ষাতে বসে আছি এখনও? ইয়াসের কথা বিচলিত হয়ে পড়ল নিকো। সে জানে ইয়াসের কর্মকাণ্ড সম্বন্ধে, ওই জন্যই বোধহয় দুশ্চিন্তাগ্রস্ত দেখালো তাকে। আমারও কাঁধে হাত রেখে সময় নিয়ে বলল, এই মুহূর্তে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আছিস তুই। রাগার মাথায় বলেও এমন কিছু করিস না যার জন্য পরে পস্তাতে হয়। ইয়াস কখনো পস্তায় না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দম্ভ ভরা গলায় কথাগুলো বলে নিঃশব্দে প্রস্থান করল ইয়াস। নিকোর চোখে তখন সংশয়। ছেলেটা যাওয়ার পানে চেয়ে তপ্ত শ্বাস ছাড়ল সে, মনে মনে আওড়ালো, ছেলেটা একটু বেশি ডেঞ্জারাস, লাইক এ আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বস। কোনো দুঃখে যে মানুষ ওর সঙ্গে লাগতে আসে কে জানে। ইয়াস রুমে প্রবেশ করা মাত্রই চেয়ার ছেড়ে উঠে এলেন কোচ জর্জিয়ে। হাতে তার পুরো কাগজের ফাইল, মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে এগিয়ে দিলেন ইয়াসের নিকট। অতঃপর তমতমে গলায় জানালেন, আই এম এক্সট্রিমলি সরি চেম, তুমি বাকিদের সঙ্গে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যোগ দিতে পারছো না। জানতাম। ছোট্ট শব্দের প্রত্যুত্তর করে জিভের ডগায় গাল টেকালো ইয়াস, যেন এই ব্যাপারটা নিয়ে মোটেও হতাশ নয় সে। তেমন করে কোচের দিকে হাত বাড়িয়ে বলল, কংগ্রাচুলেশন অন ইউর নিউ জার্নি কোচ। আমি ব্যতীত যারা যাচ্ছে তাদেরকেও শুভকামনা, কিন্তু তুমি আমার টিমে নেই, এটা আমার জন্য খুব হতাশাজনক চ্যাম্প। আই নো। আবারও সংক্ষিপ্ত প্রত্যুত্তর। ছেলেটার মাঝে কোনো ইমোশন নেই নাকি? এত বড় একটা চান্স মিস হওয়ার পরেও কীভাবে এত নির্লিপ্ত সে? বিষয়টা এক মুহূর্তের জন্য ভাবনায় ফেলল কোচ জর্জিকে। পরক্ষণে বলে উঠলেন, আজ হঠাৎ কি হয়েছিল তোমার বলো তো? সেটা তো আমি জানতে চাই। মানে? কোচ প্রশ্নের বিপরীতে ইয়াস চট করে জিজ্ঞেস করলো, আজ ব্যাক স্টেজে কে কে ছিল কোচ? আইটি টিমের কয়েকজন। কেন বলো তো? প্রশ্নটা কৌশলে এড়িয়ে গেল ইয়াস। উল্টো বলে উঠল, কোনোভাবে কি তাদের নামগুলো জানতে পারবো কোচ? অফকোর্স, বলেই ফিরে আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন তিনি। একটু পরে কম্পিউটার গেটে কয়েকটা নামও বের করে দিলেন ইয়াসকে। তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি নিয়ে নামগুলো পরখ করল ইয়াস। সতর্কিত করে আওলান, লিওনেসো মাইক জেকব। জেকব নামটা বেশ সময় নিয়ে উচ্চারণ করল ইয়াস। পর মুহূর্তে কোচকে উদ্দেশ্য করে গর্জে উঠল সে, হোয়াট দ্য ফাক! সশব্দে একটা পাঁচ বসিয়ে দিল কাচের আবরণে মুড়ানো টেবিলের উপর। অতর্কিত মুষ্টাঘাতে ব্যঙ্গে চৌচির হয়ে গেল কোচ জর্জিওর এক্সিকিউটিভ টেবিল। ঘটনা আকস্মিকতায় কোচ একটু হতবিহ্বল হলে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল ইয়াস। গিবা নামে ঝুঁকল সে সম্মুখে। তৎক্ষণাৎ বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো কোচের জোরালো সতর্কবাণী, কন্ট্রোল ইয়োর সেলফ ইয়াস, আই এম ইয়োর রেসপেক্টেবল টিচার। কোচের কথা এক বিন্দু পরোয়া করল না ইয়াস। উল্টো ক্রোধের উষ্মা নিয়ে বলল, জেকব, ওই পাগলটাকে সিস্টেমের কাছে কেন রাখা হয়েছে? তুমি মনে হয় বলে যাচ্ছ জেকব ওই কলেজের স্টুডেন্ট এবং সে গভর্নরের ছেলে। কর্তৃপক্ষ নিশ্চয়ই না জেনে বুঝে তাকে দায়িত্ব দেননি। ইজ ইট ফেয়ার কোচ? মানে আইটি ম্যানেজমেন্ট এটা কীভাবে অ্যালাউ করলো? পাশ থেকে অবিশ্বাস্য গলায় প্রশ্ন শুনল নিকো। বিপরীতে তমতম জবাব দিলেন কোচ জর্জিও, সে গভর্নরের ছেলে, এটাই কি যথেষ্ট নয়? ফাক অফ! শরীরে রক্ত টকবক করতে লাগলো ইয়াসের। মাথায় খুন চেপে বসলো তার। কোচের দায়সারা প্রত্যুত্তরের বিপরীতে যে উঠে বলল, আপনার মনে হয় নিজের স্বাভাবিক সেন্সে তাকে কখনো? হি ইজ আ ফাকিং উইড এডিক্টেড। বি কুল ব্রো, ওয়াচ ইয়োর ল্যাঙ্গুয়েজ। কোচের সামনে কী সব বলছিলে? নিকো এগিয়ে এসে প্রতিহিত করলো ইয়াসকে, নয়তো যেভাবে হুক্কার ছিল আর একটু হেলদুল হলে কোচের নাকে ঘুষি মেরে বসতো। এবার আর বাক্য ব্যয় করলো না ইয়াস। নিজে সংবরণ করে সরে এলো কোচের সামনে থেকে। চুলের বাজে নিঃশব্দে আঙ্গুল বুলিয়ে তাকালো এদিক ওদিক। প্র্যাকটিসিং রুমে এক কোণে কতগুলো হকি স্টিক জড়ো করে রাখা আছে। এগিয়ে গিয়ে সেখান থেকে তুলে নিল কয়েকটা। তারপর আর কোনো কথা নয়, হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যাওয়ার আগে নিকোর উদ্দেশ্যে বলল, হসপিটালে জেকব নামে একটা কেবিন বুকিং করে রাখিস, শিগগির কাজে লাগবে।